আত্মমর্যাদা তো অনেক বড় বিষয়। অপু বিশ্বাস দিদির সাথে আমার কাজও হয়েছে লাল শাড়ি সিনেমায়, খুবই আন্তরিক। বুবলি আপুকে আমি যতটুকু দেখছি সে খুবই আন্তরিক। আমরা নিজেরা মা হয়ে একটু থেমে যাই না, আচ্ছা ঠিক আছে বাচ্চাদের জন্য, কারণ আমরা তো জানি যে আসলে কি হচ্ছে। এই যে ওনারা যে এত বড় সুপারস্টার, এটার কারণে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকতেছে, এইটা যে বড় হলে বাচ্চারা দেখবে, এই কানা ঘোষা, এই নোংরা কথাবার্তা, ওনাদের জন্য আমার কথা যে বিং এ মাদার যে অনেক হয়েছে, যে তারা অনেক অভাবেও নাই, বাচ্চারা ভালো স্কুলে পড়ছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই জায়গা থেকে চুপ হয়ে যাই যে আমরা এই টপিক আসলে কথাই বলবো না, কারণ ওনারা তো অলরেডি বুঝতেছে যে ওনাদেরকে এই বিষয় নিয়ে মানুষ সেল করতেছে। মানে আমার মনে হচ্ছে যে বাচ্চা দুইটার জন্য হলেও, বাচ্চারা না, আমি বাচ্চা একা হাতে বড় করছি তো এগুলো না সব মনে রেখে দেয়। কখন বাচ্চা কি রিয়্যাক্ট করে নোবডি নেভার নোজ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেত্রী দিলরুবা দোয়েল। দোয়েল মোটামুটি 10টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছে এবং আসছে আগামীতে দোয়েলের ছবি পুটু মুক্তি পাচ্ছে এবং সেই ছবিতে বেশ অনবদ্য অভিনয় করেছেন দোয়েল। দোয়েল, চলচ্চিত্রের জার্নিটা কীভাবে শুরু হলো আপনার? আমার জার্নিটা শুরু হয়েছিল নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের হাত ধরে আলফা সিনেমার মাধ্যমে। তো ওখান থেকেই আমার পথ চলা, ওটাই আমার জীবনের প্রথম কাজ ছিল। সো তারপর তো এই তো একে একে নানান রকম কাজ করে যাচ্ছি। এই তো। আপনি তো রংপুরের মেয়ে। রংপুর থেকে এই ঢাকা আসার জার্নিটা কেমন ছিল? আমি তো ঢাকাতেই থাকতাম। এই কাজ করার আগেও আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ঢাকাতে, যদিও আমার ইন্টার পর্যন্ত রংপুর ক্যান পাবলিকে। তো তারপরে আসে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তারপরে ওখান থেকে নানান রকম, আসলে আমি তো আসলে সিনেমা আসাটা প্ল্যান করে আসিনি। তো হঠাৎ করেই যেই সময় ভাবছিলাম যে সময় শেষ হওয়ার পর যে কীভাবে করবো, ক্যারিয়ার কোন দিকে নিব বা কোন রকম হতে পারে, তো সেই সময়ের মধ্যেই আসলে আমি প্ল্যানই করছিলাম একরকম, যেহেতু আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি চাকরি বাকরি করবো না। তো আমি আসলে আবার বাসাতেই ফেরত যেতাম রংপুরে, যে ওখানে গিয়ে কোনো বিজনেস করা যায় কি না বা এরকম কিছু। তো এর মাঝখানেই আমার আসলে আলফার সাথে সংযুক্ত হওয়া, এবং সংযুক্ত আমি এমনভাবে হয়ে যাব যে আমি আমার নিজের নতুন আর একজন দোয়েলকে ইনভেন্ট করব এই ছবি করার মাধ্যমে, এটা আমি কখনো ভাবিও নি ইভেন। আমরা যদি একটু আপনার জীবনের গল্পের দিকে তাকাই, আপনার গল্পটাও কিন্তু একটা অনন্য একটা সিনেমা, এবং সেখানে আপনার লড়াই সংগ্রাম কোনো অংশে অন্য কোনো গল্পের চেয়ে কম না। আপনি আপনার জীবনের গল্প নিয়ে কতটা হ্যাপি, আনহ্যাপি? আমি হ্যাপি। আমি আসলেও সত্যিটা দর্শকদের বা আপনাদেরকে বলার জন্য বলছি না, আমি সত্যিই হ্যাপি। কারণ মানুষের জীবনে চড়াই উত্তরাই থাকবেই, জীবনে সব কিছু একই রকম হবে এটাও একদমই না। কিন্তু হ্যাঁ, এই চড়াই উত্তরায়ের বা এই অ্যাক্সিডেন্ট, আমার লাইফে যে ছোটো ছোটো 2-1টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা আসলে আমাকে অনেক শক্তিমান মানুষ হিসেবে পরিণত করেছে। এবং এখন তো আমরা দেখছি এখানে কাজ করতে এসে যেমন কত আনন্দের সংবাদ, বাঁধনাপুর যে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমরা তো সমসাময়িক সময়েরই। তারপরে হচ্ছে এই যে আমাদের একা মায়ের পথ চলা, বা আমরা এখন আরও অনেক নতুন মডেলদেরকে ইন্সপায়ার করতে পারি যে না, ইটস ফাইন, এটা হতেই পারে জীবনে। তো এই জিনিসটা আসলে আনন্দেরই, একরকম আনন্দের। এবং আমার কাছে মনে হয় যে মানুষের জীবনে নানান রকম কিছু হতে পারে, এই জন্য একদমই ভেঙে পড়া যাবে না, বরং ওইটাকে কেন্দ্র করে আরও শক্ত হয়ে সামনে আরও কীভাবে বেটারভাবে আগায় যাওয়া যায়, এটা একটা মানুষের চ্যালেঞ্জও হতে পারে নিজের সাথে নিজের। হ্যাঁ, আপনার গল্পটা এমন ছিল যে আপনি আপনার শিক্ষা জীবনেই একজনকে বিয়ে করলেন, সন্তান ধারণ করলেন এবং বিচ্ছেদ হলো, এবং আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো, সেখান থেকে আর একটা সংগ্রাম শুরু হলো আপনার। তো এই যে জার্নির মধ্য দিয়ে যাওয়া, একটা দুর্গম পথ জীবনের পাড়ি দেওয়া, তখন কখনো ভেঙে পড়েননি আপনি? হ্যাঁ, মানে জার্নির মধ্যে দিয়ে যাওয়া না, জার্নির মধ্যে দিয়ে আমি অলরেডি এখনও যাচ্ছি। ভেঙে তো আসলে পড়তেই হয়, কিন্তু এটা তো আসলে সামটাইমস তো আসলে মানে হয় না। আমি তো মা, দিন শেষে বাচ্চাটাকে আমি একদম শুরু থেকে একা হাতে যেভাবে বড় করলাম, মাঝে মাঝে খুব ভয় হতো। ইদানিং ভয়টা না আসলে কমে গেছে। কারণ কি ভাইয়া, যে ছেলেটা বড় হয়ে যাচ্ছে, তো ওরও তো নিজস্ব এখন একরকম উপলব্ধি চলে আসছে। আসলে এখন আমার ছেলে আসলে যে স্টেজে দাঁড়ায় আছে, এটা আমি খুব স্ট্রংলি বলতে পারি। আমার মনে হয় ওর সাথে আমার একটা এমন ভালোবাসার জায়গা তৈরি হয়েছে যে ও আসলে আর আমাকে ছেড়ে যাবে না। এখন আসলে আর ওকে নিয়ে যাওয়ার কিছু নেই। এখন ওকে, ও যদি ম্যানেজ হয়ে যায় সেটা একটা আলাদা বিষয়, কিন্তু ওকে এখন আর কেউ জোরপূর্বক নিয়ে যেতে পারবে না। আর খুবই আনন্দ লাগে যে বাচ্চাটা এত বড় হয়ে গেল, ওই একরকম আমার এখন অভিভাবক।
এখন আর ওই ভয়টা কাজ করে না, এখন মনে হয় যে ও তো আছেই, ও তো থাকবেই। এই সে বাচ্চার নাম, তার বয়সটা, সে এখন কি পড়ছে সেটা একটু জানাতে চাই। হ্যাঁ, বাচ্চার নাম হচ্ছে মাশরিক চৌধুরী, বাচ্চার বয়স হচ্ছে 16, বাচ্চা এবার ও লেভেলের কোচিং করছে। দর্শক, এজন্যই প্রশ্নটা জিজ্ঞেস করলাম যে কে বলবে যে এই নায়িকার 16 বছরের একটি পুত্র সন্তান আছে। আরেকটা বিষয় বলা উচিত যে তিনি যখন মডেলিং থেকে অভিনয় এসছেন, যখন তার এই দুর্ঘটনা ঘটে তখন কিন্তু তিনি লুকোছাপা করেননি অন্যদের মতো, এবং তিনি খুব অকপটে গর্বিতভাবেই বলেছেন যে তিনি একজন সিঙ্গেল মাদার। সিঙ্গেল মাদার হিসেবে আমাদের দেশের নারীদের কষ্টগুলো আসলে কেমন? আসলে কি প্রত্যেকটা জীবনেই তো কষ্ট থাকে ভাইয়া। এখন হয় কি আমরা জিনিসটাকে এমফেসাইজ করে যে এই নিয়ে তাই এনার এত কষ্ট, মানে আমার কাছে মনে হয় কি যে সিঙ্গেল মাদার একটা পাওয়ারও হতে পারে। শুধু সিঙ্গেল মাদার না, সিঙ্গেল প্যারেন্টিংয়ের কথা যদি আমি বলি, সিঙ্গেল মাদার বা ফাদার, এটা যদি আমরা আসলে এটাকে আমি সিঙ্গেল মাদার বুঝছেন তাই আসলে আমার জীবনটা এমন এইভাবে না ভেবে আমি আসলে এটা সিঙ্গেলে এই জিনিসটা করতে পারছি, যেটা দুইজনে করে সেটা আমি একাই করতে পারছি। সো আপনি যদি আমাকে এই হেল্পটুকু করেন তাহলে এটার জন্য আমার জন্য জীবনটা আরেকটু ইজি হবে। আমার মনে হয় টোনটা এরকম হওয়াটা ভালো, এরকম হওয়াটা দরকার। এটা কোনো অসহায়ত্ব না, এটা কোনো গুণা না, এটা কোনো পাপ না। এটা নিজেরা কেউ জানে না যে আসলে আমি বিয়েটা করছি, আমার সংসার থাকবে কি থাকবে না, কত রকম কিছু তো হতে পারে। জার্নি এখনও তো ইজি না, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখন যেই রকম জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, বা আমরাও এখন ডেভেলপমেন্টের যেই জায়গায় আছে যে প্রত্যেকেই পড়াশোনা করছে, না হলে কিছু না কিছু করছে, তো আমার কাছে মনে হয় যে নিজে যে একটা ব্যক্তি, সেই মানুষটাকে যদি মানুষ ফোকাস করে ইকোনমিক্যাল সোর্স ডেভেলপ করে, তাহলে আসলে এটা তেমন কোনো সমস্যা না, এটা কারোর জন্যই কোনো সমস্যা না। আপনি বলছিলেন যে আপনি একাই বাবা মা এবং দুজনের ভূমিকাই পালন করছেন, এবং আর্থিকভাবেও তাই। এখন তো কাজের পরিধিগুলো আস্তে আস্তে অনেকেরই কম, সিনেমা হলগুলো কমে যাচ্ছে। আপনার মানে এর বাইরে, অভিনয়ের বাইরে আর কি করছেন আপনি? না, কিন্তু আমি একটা জিনিস, আমি কিন্তু এই কথাটা একদম অকপটে বলতে চাই এনটিভির ক্যামেরায়, আমি কিন্তু একদম প্রফেশনালি অ্যাক্টিংটাই করি, এবং আমি এটা বিশ্বাস করি যে হ্যাঁ আমি তো কখনোই কোনো চরিত্র, আমার কাছে চরিত্রটা আমাকে অ্যাট্রাক্ট করে। তো আমার আগেরও যে লাইফস্টাইল ছিল, এখনও আসলে আমার লাইফস্টাইল একই রকম, দিন দিন মানুষ পছন্দ করছে, ভালোবাসছে। কিন্তু আমি মডেলিংটা এখনও যদি আমার মনে হয় আমি ফিট, ওকে ফাইন, আমার টাইম আছে, আমি র্যাম্পে হাঁটবো, আমি কিন্তু হাঁটি। আমি বিজ্ঞাপনে কাজ করছি, আমি ছোটো পর্দায় কাজ করছি, সো সিনেমা আর করা হয়। তো আমার কাছে জানেন, আমার এখনও মনে হয় কেউ যদি মাথা ঠান্ডা রেখে সুস্থ মাথায় মন জ্ঞান ধ্যান দিয়ে কাজটা করে, উপার্জন হচ্ছে, আসলেও হচ্ছে সত্যি অনেস্টলি। কিন্তু হয় কি আমরা কাজের বাইরে কাজটা বেশি করি, তো তখন আসলে ওই জায়গা থেকে সরে যেতে হয়। কিন্তু আমার এটাই প্রফেশন। দোয়েল, আপনি এক জায়গা থেকে বেশ অভিজ্ঞ, আমরা বলবো আপনারই প্রফেশনে একজন আছেন, অপু বিশ্বাস এবং বুবলি। তাদের দুজনের গল্পটা একটা জায়গায় আপনার ক্ষেত্রে মিল, তারাও দুজন সন্তান নিয়ে অনেকটা সিঙ্গেল মাদারই। তাদের জন্য আপনার কি থাকবে? আমি এত ছোট মানুষ, আমার উপদেশ দেওয়ার আসলে কি নাই, কোনো বিষয় না। কিন্তু আমি বিইং আ মাদার, আমি ওনাদের সিনিয়র। তো মানুষের জীবনে তো আসলে অনেক কিছুই হয়, আমরা কত কিছুর মধ্যে দিয়ে গেছি, তখন তো আসলে জানতামও না যে মিডিয়ায় আসবো কি না, কোনো প্ল্যানও তো ছিল না। একটা মানুষ কত কিছুর মধ্যে দিয়ে যায়, কিন্তু মানুষ দিন শেষে কী চায়? বাচ্চাটাকে, আমার মনে হয় প্রতিটা মাই চায় যে বাচ্চাটা আমার ভালো থাকুক, বাচ্চাটাকে আমি আগলে রাখি, বাচ্চাটাকে সমস্ত রকম খারাপ জিনিস থেকে দূরে রাখি। এটার জন্য একটা মা সব করতে পারে। তো আমি দুইজনের জন্য এইটা বলতে চাই যে ওনাদের তো আলহামদুলিল্লাহ এভরিথিং দে হ্যাভ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রফেশন, এভরিথিং। তারপরও কেন এখনও এই যে ওনারা যে এত বড় সুপারস্টার, এটার কারণে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকতেছে, এইটা যে বড় হলে বাচ্চারা দেখবে, এই কানা ঘোষা, এই নোংরা কথাবার্তা, ইভেন আমরা তো জানি ভাইয়া যে আমাদের একটা কোনো ইন্টারভিউ বা এরকম কোনো একটা টপিক আসলে আমাদের মানসিকতার ধরন কিন্তু বোঝা যায় কমেন্ট বক্স দেখলে, যে কি নোংরা গালিগালাজ হচ্ছে। আমরা নিজেরা মা হয়ে একটু থেমে যাই না, আচ্ছা ঠিক আছে বাচ্চাদের জন্য, কারণ আমরা তো জানি যে আসলে কী হচ্ছে। আর তারপরে কি অনেক কিছু মানুষকে সময় নির্ধারণ করে দেয়। আমি যতই তাড়াহুড়া করি আমার কিন্তু হবে না। আমার একসময় খারাপ লাগতো না, একসময় আমি কী ছিলাম যে যেহেতু আমি এখন 35, একসময় মনে হতো যে আচ্ছা তাহলে আমি কি আরেকটা রিলেশনশিপে যাবো, আরেকটা বিয়ে করবো কি না, আসলে ওটা করলে কীরকম হবে। আমি দেখছি না এরকম ভাবনা চিন্তা কোনো রকমই আমাকে হেল্প করেনি। হেল্প কী করেছে জানেন? হেল্প করেছে আমার সময় না মানুষকে অন্যরকম ম্যাচিউর করে তোলে। তো ওনাদের জন্য আমার কথা যে বিইং এ মাদার, যে অনেক হয়েছে, যে তারা অনেক অভাবেও নাই, বাচ্চারা ভালো স্কুলে পড়ছে আলহামদুলিল্লাহ। তো
আমরা এই জায়গা থেকে চুপ হয়ে যাই যে আমরা আর এই টপিক আসলে কথাই বলবো না, কারণ ওনারা তো অলরেডি বুঝতেছে যে ওনাদেরকে এই বিষয় নিয়ে মানুষ সেল করতেছে, বিভিন্ন ইউটিউবাররা তাদেরকে দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ আদায় করছে। কেন? বিকজ অফ মানি। তো আপনার মতো সুপারস্টাররা কেন আজকে 2 টাকার এইটার জন্য এটা শিকার হবেন? মানে মানুষকে অপশনটা কেন দেবেন না? একটা কাগজে খবর এলো যে আমাদের সুপারস্টার তৃতীয় বিয়ে করতে যাচ্ছে এবং সেগুলো নিয়ে তারাও নিজেদের মধ্যে আত্মমর্যাদার প্রশ্নে তাদের জন্য আপনি কি বলবেন, যে একজন নারীর যে মর্যাদা? হ্যাঁ, নারীর মর্যাদাটাকে না আপনাদেরকে আমরা দেখি ছোটোবেলা থেকে। অপু বিশ্বাস দিদির সাথে আমার কাজও হয়েছে লাল শাড়ি সিনেমায়। সে আন্তরিকভাবে, সে খুবই আন্তরিক। বুবলি আপুকে আমি যতটুকু দেখছি সে খুবই আন্তরিক। কিন্তু আমার কাছে কোনো কলিগ, সিনিয়র জুনিয়র ওই জায়গা থেকে বলবো না। আমার কাছে মনে হয় যে আপনাদের দুজনকে দেখে আরও অনেক নারী অনুপ্রাণিত হবে যে সমস্ত কাজে, যেটা হয় সাধারণত আমরা আসলে সেটুকুর মধ্যেই নিজের জীবনটাকে রাখি, বা সোশ্যাল মিডিয়া অ্যাটলিস্ট। আর আত্মমর্যাদা তো অনেক বড় বিষয়। মানে আমার মনে হচ্ছে যে বাচ্চা দুইটার জন্য হলেও, বাচ্চারা না, আমি বাচ্চা একা হাতে বড় করছি তো এগুলো না সব মনে রেখে দেয়। কখন বাচ্চা কি রিয়্যাক্ট করে নোবডি নেভার নোজ। আপনার নিজের জীবন নিয়ে কোনো রিগ্রেট, কোনো অনুশোচনা? একদমই নেই, একেবারেই নেই। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এখন আমি এটা একদম অকপটে বলতে পারি, খুবই ভালো আছি। ছেলে বড় হয়ে গেছে, নিজের জীবন নিয়ে এখন কোনো প্ল্যান নেই, বিয়ে শাদির পরিকল্পনা নেই। কাজটা অসম্ভব মনে ধরে গেছে যে কাজটাই করি। একটা ক্যারেক্টার পাওয়ার জন্য খুব আনন্দ লাগে। যেমন আজকে প্রেস কনফারেন্সে আসছি পটুর জন্য, এই চরিত্রটা লোকে আমাকে খুব ডিফারেন্টভাবে দেখবে। তো এগুলো নিয়েই খুবই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন সোসাইটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এখন আর আমি ভয় পাই না যে আমাকে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেবেন কি না। তারপরে আমি সিঙ্গেল মাদার, আমার হাজবেন্ড নেই, বা ওখানে যেয়ে বলবো ওর বাবা কি করে, আমি ওর বাবার নাম লিখবো না, আমি করি। ওর কি লাগবে আমাকে বলেন, আমি আমার নাম বলতেছি। এগুলো এখন আমি অকপটে বলতে পারি। তো মনে হয় কি দিন দিন একটু একটু করে বড় হচ্ছি, তো এখন সুখে আছি। মানে যদি এক কথা লোকে বলে সুখে কিনা, 100% সুখে আলহামদুলিল্লাহ। তাই বলে কি আর মানে অবশিষ্ট জীবনে সঙ্গী বাছাই করবেন না, কিংবা? এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই। নিশ্চয়ই হতেই পারে লাইফে চলার পথে, কিন্তু আমি আসলে সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে একদমই আমার যেটা করে মানুষ দ্বিতীয় বিবাহের সময়, যে তার জীবনের সিকিউরিটি লাগবে, বা স্বাভাবিকভাবে আমরা জানি একটা জিনিস প্রচলন আছে যে মেয়েরা বিয়ে করলে একটু বড় লোক দেখে করে, যে তার জীবনটা যেন সিকিউর হয়, বিদেশ চলে যেতে পারে। আমার না এরকম কোনো ইচ্ছে নেই। যদি আমার মনে প্রাণে কাউকে ধরে যায়, ভালো লাগে, তার সাথে আমার সময় কাটাতে ভালো লাগে, ডেফিনেটলি আমি করবো। সামনে কি কি কাজ আসছে আপনার? সামনে এই তো 10 তারিখে রিলিজ হচ্ছে পটু। এর মাঝখানে আমার আর একটা রিলিজের সিনেমা বাকি আছে, সেটা হচ্ছে সাজ্জাদের কাঠগোলাপ। তারপরে শবনম ফেরদৌসী আপুর আজব কারখানা, ওখানে আমার সাথে কো-আর্টিস্ট ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তারপরে এর মধ্যে আমি দুজনই একদমই তরুণ ইয়াং নির্মাতা। ওর দুজনেরই প্রথম ছবি। একজন হচ্ছে শাহরিয়ার ভাইয়ের এক ছবি করছি আমি, একটা নিঃশব্দে, ওটার শুটিং অলমোস্ট শেষ। আর একটা শুটিংয়ের মাঝামাঝি, ও একদমই তরুণ নির্মাতা। তো কারণ আমার না তরুণদের সাথে কাজ করতে ভালো লাগে। আমার মনে হয় যে ওনারা অনেক অনেক বেশি, ওনাদের ধারণা তো স্বাভাবিক, আমার থেকে যে 2 দিনের ছোটো, সে তো আমার থেকে আসলে অনেক বেশি কিছুই জানবে, এটাই তো খুবই স্বাভাবিক। তো আমি আমার স্ক্রিপ্টের ক্ষেত্রে আমি এই জিনিসটাকে খুবই প্রায়োরিটি দিই, যে ওকে ফাইন, ঠিক আছে। আপনি যখন অভিনেত্রী হয়ে গেলেন তখন প্রাক্তনের সাথে আর কখনো যোগাযোগ হয়েছে, কিংবা কখনো শুনেছেন যে আপনার এই অবস্থান নিয়ে কোনো ঈর্ষা কাতরতা এসে ভুগছে? আমার মনে হয় কি করে বুঝছেন, কারণ আমি আপনাদের সামনে এটা বলতে চাই না, কারণ আমার মনে হয়েছে মাঝেও আমার সাথে একটা এমন ঘটনা ঘটছে যে আমি বললাম যে একটু আগে যাদেরকে আমি উপদেশ দিলাম, কেন বলি না জানেন, বাচ্চাটার মুখের দিকে তাকায় বলে না। মনে হয় কি আহারে ও বুঝে হয়তো আমাকে বলতে পারবে না সামনাসামনি, কিন্তু তোর তো মনটা খারাপ লাগবে, কারণ বায়োলজিক্যালি তো সে তার বাবা। তার যদি মনে খারাপ লাগে যে আজকে আমার আম্মু এরকম করতেছে, বা ও জানে যে ওর বাবা এটা করতেছে, এই সমস্ত অন্যায় করতেছে, কিন্তু সেটা যে আমিও বলি, তখন কিন্তু ওর কাছে এটা বারবারই মনে হয় আহা সবার বাবার এরকম করতেছে, আমার বাবা এরকম করছে, এই জন্য আমি বলি না। সে আমার শুরু থেকে, আমি গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার বিবাহের 18 বছর। তো আমার কাছে মনে হচ্ছে 18 মতো, মানে আমি কত পিচ্ছি ছিলাম সেই সময়। আমি 18টা বছর কিভাবে পার করলাম, আমি কিভাবে আজকে দাঁড়ায় থাকলাম, আমি কিভাবে এখন ঢাকা শহরে সবাই জানে যায় মাথা উঁচু করে আলহামদুলিল্লাহ খুবই ওয়েল রেপুটেশন নিয়ে চলে। এখন পর্যন্ত আমাকে নিয়ে কোনো কিছু আসেনি, কোনো কিছু না। তো সেই জায়গায় 18টা বছরের জার্নিটা একদমই সহজ ছিল না। আর হিংসা তো নিশ্চয়ই হিংসা করে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় হি ইজ নট আ গুড সোল এনিমোর। কারণ সে আমার ছেলেকে দিয়েও লাস্ট টাইমও সে যথেষ্টই চেষ্টা করেছে যে আর আমাকে কিভাবে বিপদে ফেলানো যায়, মানে তার জীবনের একটা এরকম টার্গেট ছিল সবসময় যে আমাকে কিভাবে বিপদে ফেলানো যায়। এবং আমি এইবার খুবই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলাম লাস্ট বছর খানেক আগে, যে আমি মনে করছিলাম যে ওকে ফাইন,
আমি তো আমার ভরণ পোষণের জন্য কেস করিনি কোনোদিনও, আমি তো 1 টাকা দাবি করিনি তাকে, কিন্তু আমাকে সোশ্যালি মেন্টালি বারবার এরকম হ্যারেস করার কারণে আমি তার নামে ক্লেম করব। ওই যে বারবার আগাই পিছায় যাই বাচ্চার কথা চিন্তা করে, সেটা কি ঈর্ষাকাতরতা থেকে? কি থেকে আমি জানি না। আর সে আমাকে তো দেখেই নিল 18 বছর, ইনসামেশন এখন আমার এই আচরণগুলো তার ছেলের সাথেও তার আমার মনে হয় মাঝে মাঝে আসে। তো আমার সাথে হয়েছে আমি এটা ছেড়ে দিব, আমার ছেলের সাথে হলে আমি এটাকে কোনোভাবেই আমার ভালোবাসার জায়গা বা সম্মানের জায়গা থেকে কনসিডার করবো না, এটা ফর শিওর। কিন্তু 18 বছর আগে তো দোয়েল তাকে ভালোবেসেই বিয়ে করেছিল নির্ভরতায়। আজকে যারা সে দোয়েলের জায়গায় কাউকে ভালোবাসছে, ঠিক ওই রকম স্টেজে আছে, তাদের জন্য দোয়েলের কি পরামর্শ থাকবে? এখন আমার মনে হয় কি যত ছোট বয়সে শিখে যাওয়া যায় যে কারোর উপর নির্ভর করা যাবে না, ততটাই ভালো। আর জীবনে চলার পথে প্রেম, ভালোবাসা, সংগ্রাম, অভাব, বিলাসিতা সব কিছুই থাকবে। প্রত্যেকটাকে মেনে নেওয়া এবং উপভোগ করার মতন মেন্টালিটি থাকতে হবে, যে অনেক আছে কিন্তু আমি উপভোগ করতে পারতেছি না, অনেক অভাবে এটা আমি নিতে পারছি না, এরকম না। মানুষের জীবন আসলে খুবই মানে জোয়ার ভাটার মতো, তো একদমই নিজের জীবন দিয়েই বলছি, মেনে নিতে হবে। আর যত দ্রুত নিজেকে ম্যাচিউর করে নির্ভরতা, তারপরে বুকিশ কথাবার্তা থেকে নিজেকে বের করে আনা যায়, আমার মনে হয় তার প্রত্যেকটা মানুষের জন্য এটা জীবনে উত্তম। বলছিলেন অভাবের কথা, অভাবের সাথে আপনার লড়াইটা কেমন ছিল? অনেক লড়াই ছিল, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। এখন বাসায় যখন বসে থাকি আমি ভাবি আমার বাসায় আমি নর্মালি দেখি, হাঁটি, চলি, মানে এখনও যে অনেক বড় বাসা তা না, কারণ আমাদের দুইজনের জন্য এটাই এনাফ। আর আমার হাউস ওনারও অসম্ভব সাপোর্টিভ, রবিন ভাই। আমার স্ট্রাগলটা আসলে অনেক বেশি ছিল, কারণ এত আদর যত্নে বড় হয়েছি, তারপরে একসাথে সংসার টিকলো না, বাসার মানুষও খুব বেশি সাপোর্ট করেনি আসলে, মানে করছে সাপোর্ট, না বলাটা ভুল হবে, কিন্তু সাপোর্টের এগেনস্টে যত কথা শুনতে হয়েছে না, তখন না ভয়ে ভয়ে আর ওই সাপোর্টটাও নিতে ইচ্ছে করেনি। এটাই আমার মনে হয় আমাকে সেলফ ডিপেন্ডেন্ট বানানোর একটা, মানে নিজে হতে চাওয়ার একটা অন্যরকম বিষয়। কারণ টাকা চাইলেই বাসায় অনেক সমস্যা, আর ঢাকায় আমি ভয়াবহ কষ্ট করছি, এটা আমার মানে আমি স্পিচলেস। শুধু আমি না, আমি এটা বলবো যেটা আমার ছেলেও, আমরা ভয়াবহ কষ্ট করছি। আমি যখন কাজও শুরু করছি, আমি বাচ্চাটাকে বাসায় রেখে আসতাম, আমাদের ওখানে বুফে টুফে হলে আমি কোনো দিনই ইয়ে করতাম না, যে খেতাম না, কারণ আমার কাছে মনে হতো বাসায় বাচ্চাটা কি খাবে, গিয়ে আমি ওকে আসলে কতটুকু খাবার দিতে পারবো। এবং আর আমার ছেলে, আমি এখন যদিও জিনিসটা অনেক ভালো লাগে, ও অনেক প্রচুর ছোটো মাছ খেতে পারে এবং ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম সমস্যা নেই। তো ছোটোবেলায় অনেকে খেত না কেএফসি টিএফসি এরকম যেত, তো এটা তো আমার জন্য নিয়ে যেতে পারতামই না। তো আমি তখন করতাম কি, আমি তখন মোহাম্মদপুরে থাকতাম, আমি ভাগা করে করে মাছ বিক্রি করে যেতে হতো না, তখন তো মানে 20 টাকা 30 টাকা এরকম ছোটো ছোটো পুঁটি মাছ, মলা মাছ, তো ওটা নিয়ে এসে আমি ওকে অনেক তেলের মধ্যে ফ্রাই করে দিতাম, দিয়েও কার্টুন দেখতো, আর আমি ওকে বলতাম এই যে নাও ফিশ খাও, একবারেই কি তুমি ফিশটা খেলতে পারো দেখি, আমি ওকে ফিশ দিয়ে কাউন্ট করা শেখাতাম, যে 1 2 3 4 আর কয়টা ফিশ বাকি আছে, তো ও এরকম করে নিত আর টপ করে খেয়ে ফেলতো ছোটো মাছ। তো এটা একটা অনেক বড় বিষয়, যেমন এখন আমি অনেক প্রাউড করে বলি হ্যাঁ আমার বাচ্চা পেঁয়াজ মরিচ ভর্তা দিয়েও খেয়ে উঠে যেতে পারে। তো ওই অভ্যাসটা কেন হয়েছে, কারণ অনেক সময় হতো না, ও পরোটা খেতে ছোটবেলায় খুব পছন্দ করতো আর ডিম পোস্ট, কিন্তু সবসময় তো ডিম খাওয়াতে পারতাম না, তখন পেঁয়াজ মরিচটা মাখায় একটু লবণ সরিষার তেল দিয়ে দিলে, ওটা দিয়ে মাখায় খেলে একরকম, এটা কিন্তু খেতে টেস্টও ইভেন, কিন্তু তখন তো আমি টেস্টের জন্য আমি এটা করিনি, তখন আমি টাকা ছিল না বিধায় আমি এটা করছি। সো এই কথাগুলো আমার মনে হয় আমার জীবনে চলার পথে এখনও সবসময়ই আমি এটা মনে করি, যে আমার শুধু 2টা বালিশ, একটা টেবিল ফ্যান যেহেতু বাচ্চা ছিল, একটা তোষক, ওইটার বিছনার চাদরটা তো, আর বাবুর কাপড় চোপড় যেটুকু ব্যাগে থাকে ওইটুকুই আমার সংসার ছিল। আর এখন আমার 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং সব কিছু, খুবই অবাক লাগে, আমি ফিরে যাই বারবার ওই রকম জায়গায়। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদেরকে বলতে চাই, এনটিভি কিন্তু মানে এমনিতে বলার জন্য বলছি না, এনটিভি আমার একটা অনেক পছন্দের চ্যানেল। আমি একসময় নিউজ প্রেজেন্টিংয়েরও কোর্স করি, যখন আমি এখানে কাজে আসিনি তখন আমি ওখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম যে প্রেজেন্টারের জন্য, কারণ এটা অনেক পুরনো চ্যানেল। তো এনটিভি বরাবরই আমার খুব পছন্দ। এনটিভিতে প্রকাশিত অনেক নাটক আমাকে অনেকভাবে ইন্সপায়ার করেছে, যে আহা আমি যদি এরকম নাটক সিনেমা করতে পারতাম। তো দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে এত বছর পর্যন্ত আপনারা আমাদের সাথে যেভাবে আমাদেরকে বিনোদন দিয়ে গেছেন, সত্যের সাথে ছিলেন, নিষ্ঠার সাথে ছিলেন, এবং খুবই গুড কোয়ালিটি প্রোডাকশনও আমরা দেখি আপনাদের। সো এগুলো আরও বেশি বেশি দেখতে চাই, আপনাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা।
আর সবসময় আমাদের মতন মানুষের সাথে থাকবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।